আসসালামু আলাইকুম, আমি সিয়াম বিন রেজা স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আজকের এই নতুন ভিডিওতে, যেখানে আমি তোমাকে বলার চেষ্টা করব যে উদ্ভাসে কি আদৌ মডেল টেস্ট দেওয়া উচিত অর না। তো শুরু করা যায়। ফার্স্ট অফ অল, যে মডেল টেস্ট কি দেওয়া উচিত? হ্যাঁ, মডেল টেস্ট আসলে তোমার দেওয়া উচিত। না দেওয়াটা আসলে খুবই খারাপ, সেটা যে কোনো জায়গায় হোক, বাট মডেল টেস্ট তোমাকে দেওয়া অনেক উচিত। এখন আসে উদ্ভাসের ফিচার্স নিয়ে, যে উদ্ভাস মডেল টেস্ট 2027-এ কী কী থাকবে। এক্ষেত্রে তোমার প্রায় 30টা অর্ধভিত্তিক এক্সাম থাকবে, 12টা ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্ট মানে 12টা সাবজেক্টের উপরে ফাইনাল মডেল টেস্ট ফুল মার্কে হবে, এবং 42টা প্রিন্টেড সলিউশন বুক। এছাড়া কোয়েশ্চেন ব্যাংক থাকবে তোমার 12টা, ইফ আই এম নট রং। হ্যাঁ, 12টা থাকবে। এখন এই এক্সামটা শুরু হবে তোমার টেস্ট পরীক্ষার পরে, যদিও তারা টেস্ট পরীক্ষার আগেই কোর্সটা লঞ্চ করে। যদি আগে ভর্তি হয় তাহলে 10,000 টাকা এখন বর্তমানে ছাড় অনুসারে। আর কৃতি উদ্ভাসীদের জন্য তো 1,000 টাকা ছাড় থাকেই সবসময়। বাট তুমি টেস্টের পরেও ভর্তি হতে পারবে, এবং বাট তখন একটু হয়তো সেই 2,000 বা যে টাকা ছাড় দিয়েছে সেটা হয়তো পাবা না। বাট এক্সাম স্টার্ট হবে টেস্টের পরে, প্রায় 6টার মতো ব্যাচে ওরা এক্সাম নেয়। তো তুমি যে কোনো একটা এনরোল হয়ে যে কোনো টাইমে এক্সাম দিতে পারবা। এখন আসি মডেল টেস্ট আসলে কি, বা মডেল টেস্ট মানুষ দেয় বা কেন। আমার জানা মতে বা আমার এক্সপিরিয়েন্স থেকে মডেল টেস্ট দুইটা কারণে দেওয়া হয়। একটা হচ্ছে তোমার ভীতি কাটানো বা নার্ভাসনেসটা। মানে মডেল টেস্ট দিতে দিতে তুমি আসলে বোর্ড এক্সামে বসার পর না, ওই এক্সামের যে ভয়টা সেটা আর ইনশাল্লাহ থাকবে না। এরপর এটা হচ্ছে সুইফটনেস, তোমার সুইফটনেসটা বাড়ানো। যে দেখো, নার্ভাসনেস চলে গেলে আসলে সুইফটনেসটা এসে পড়ে। সুইফটনেসটা আমি বলতে গিয়ে হচ্ছে যে তুমি অনেক ভালো মতো এক্সামটা দিতে পারতেছো, টাইম টু টাইম করতে পারতেছো, এটার পর এটা আসতে হবে। তুমি শর্ট কোয়েশ্চেন আগে অ্যান্সার করবো নাকি সিকিউ আগে অ্যান্সার করবা, সিকিউ আগে অ্যান্সার করবো নাকি শর্ট কোয়েশ্চেন আগে অ্যান্সার করবা। দেন হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে কি পিছন থেকে শুরু করবা না সামনে থেকে শুরু করবা, এমসিকিউ কি টানা দাগাবা নাকি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রেখে দাগাবা, কোয়েশ্চেনে দাগাবা নাকি আগে ডিরেক্ট ভরাট করে দিবা। সো এগুলো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তুমি নিজেই বুঝে যাবে এক্সাম দেওয়ার পর। এখন আসি উদ্ভাসের মডেল টেস্টটাকে নিয়ে আমার কথাবার্তা। এটাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মেরিটস এবং হচ্ছে ডিমেরিটস। আমি নিজে উদ্ভাসের মডেল টেস্ট দিয়েছিলাম। তো আমি আগেই ভর্তি হয়েছি, আমি সেপ্টেম্বরের মাসের দিকে আমি ভর্তি হয়ে গেছিলাম, 1 তারিখের দিকে বা 7 তারিখে। তো আমার এক্সপিরিয়েন্স না অনেক সুন্দর, এবং আমি মডেল টেস্ট আসলে অনেক জায়গায় দিছি বলতে গেলে। আমি উদ্ভাসে দিছি, এসিএসে আমি রেগুলার দিতাম মডেল টেস্ট। এছাড়া রেটিনাতে মনে 45% ডিসকাউন্ট পাইছিলাম, 55%। তারপর স্পন্দন কচুক্ষেত শাক আমি 45% ডিসকাউন্ট পাইছিলাম। স্পন্দন মিরপুর ব্রাঞ্চে আমি দিয়েছিলাম মডেল টেস্ট। সায়েন্স কোচিংয়ে 3টার মতো মডেল টেস্ট দিছি। আরেকটা কোন একটা জায়গা থেকে আমি ছাড় পাইছিলাম মডেল টেস্টে। সো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমার একটু এক্সপ্লোর আছে। তো এখান থেকে আমি বলার চেষ্টা করব। তো উদ্ভাসের মডেল টেস্টের সুবিধা কী কী? ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম, এটা একটা বড় পয়েন্ট। আসলে একটা বড় প্ল্যাটফর্ম হওয়াটা একটা জোস জিনিস। এটা কিছু সুবিধা থাকে, যেমন তারা দায়িত্বশীলতা অনেক বেশি ভালো থাকবে। দেন আসি সার্ভিস। বাংলাদেশে আপাত দৃষ্টিতে আমার ওপিনিয়ন অনুসারে সবচেয়ে বেস্ট সার্ভিস দেয় উদ্ভাস। এরকম সার্ভিস মানুষের খুবই কম দেয়, মানে খুবই কম। লাইক তুমি উদ্ভাসে কিছু কিছু জিনিস ফিল করবা যে এমসিকিউ তোমার দাগানো শেষ, তুমি জমা দিছো, তুমি সিকিউ লেখা শুরু করছো, প্রথম সিকিউ শেষ করার আগেই তোমার মেসেজ এসে পড়বে তুমি এমসিকিউতে এত এত পেয়ে গেছো। তোমাকে মেসেজে দিয়ে দিবে যে প্রথম 1 থেকে 10-এর ABCD এভাবে হবে, আবার ওয়েবসাইটও দেওয়া থাকবে, মানে অনেক ভালো সার্ভিস দেয়। এরপর আসি ওদের ক্ষেত্রে এটা অনেক ভালো, সেটা হচ্ছে নিউ কোয়েশ্চেন তারা আনে। দেখো, অনেকেই তোমাকে বলবে, বেশিরভাগ মানুষই বলবে বোর্ড কোয়েশ্চেন নাকি ইজি, বা বোর্ড এক্সাম অনেক ইজি। এটা বলে একটা রিজনটা কি, কারণ বোর্ড এক্সামে তোমাকে হয়তো 8টার মধ্যে 5টা সিকিউ দিতে হবে, এক্ষেত্রে তোমাকে 6টার মতো সিকিউ ইজি দিয়ে রাখে, বাকি 2টা বা 1টা বা 1.5টা প্যাঁচায় রাখে, এই জন্য ইজি বলে। বাট প্যাঁচায় তো, হ্যাঁ, প্রত্যেকবারই কিছু না কিছুতে একটু হলেও প্যাঁচায় রাখে। তো এগুলোর জন্য আসলে নতুন কোয়েশ্চেন প্র্যাকটিস করা অনেক নেসেসারি। পুরান কোয়েশ্চেন তো আসলে খুব একটা আগাতে পারবা না। তুমি যদি ভাবো যে না আমি বোর্ড কোয়েশ্চেন সব মানে পুরানগুলো করবো, যদিও সব করলে আসলে তোমার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে, বাট পুরানগুলো অত আগানো আসলেই যায় না। এই জন্য একটু নতুন, একটু হলেও নতুনত্ব সলভ করা লাগে, নতুনভাবে ভাবতে হয়। এক্ষেত্রে উদ্ভাস আসলেই নতুন টাইপ অফ কোয়েশ্চেন করে থাকে, সবসময় বোর্ড থেকে তুলে দেয় না। এমন না বোর্ড থেকে দেয়ও না, দেয়ও, বাট খুব একটাও দেয় না, আবার নতুন কোয়েশ্চেনও করে। যেমন যদি এক্সাম্পল দিই, ফিজিক্সের ক্ষেত্রে তুমি ত্রুটি হয়তো করছো ক্ষেত্রফল নির্ণয়, বা ক্ষেত্রফল বা ঘনকের আয়তন নির্ণয়। বাট আমার সময় একটা আসছিল, সেটা হচ্ছে কি ঘনত্ব নির্ণয়। দেখো, আয়তনের ক্ষেত্রে অ্যাসপেক্ট মাত্র একটাই, দৈর্ঘ্য
যেটাকে তুমি কিউব করে দিবা। ঘনকের ক্ষেত্রে তো এই কিউবই। বাট যদি ঘনত্ব বলে তখন m/v, এক্ষেত্রে তোমার v এর ত্রুটি জানতে হবে, m এর ত্রুটি জানতে হবে। যেহেতু রো ইজ প্রপোর্শনাল টু m, তাই ম্যাক্সিমাম ত্রুটির ক্ষেত্রে m এর ম্যাক্সিমাম ত্রুটি নিতে হবে। আবার রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু v বা আয়তনে, এক্ষেত্রে ম্যাক্সিমাম রো এর জন্য তোমার মিনিমাম v নিতে হবে। এরকম কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকে। যদি এই ট্রিকটা করে না, ওরা ইজি দিছিল, ভি এর ত্রুটি দিছিল, এম এর কোনো ত্রুটি দেয় না। বাট কে বলে কখন এসে যায়? সো একটু থাকে, এগুলো প্র্যাকটিস করতে হয়। দেন টাইম ম্যানেজমেন্ট। আমি এত জায়গায় মডেল দিছি, এত জায়গায় মডেল দেখছি, স্কুলেও দিছি, অন্যান্য স্কুলগুলো খবর শুনেছি। সো উদ্ভাসের মতো টাইম ম্যানেজমেন্ট আমি দেখি নাই। ওরা তোমার সাথে সাথে কোশ্চেন দিবে, ঠিক টাইম মতো কোশ্চেন নিয়ে নিবে। কিভাবে এক্সামে বৃত্ত ভরাট করা লাগে, ওই কয়টা বৃত্তই ভরাট করাবে, তুমি কোনো ছাড় দিবে না, এক্সট্রা কোনো টাইম দিবে না। দেন হচ্ছে তোমার লুজ শিট ওইভাবে দিয়ে দিবে, সাইন করা আগে থেকেই থাকে ওর কাছে লুজ শিট। তারপর তোমার এসে যে সাইন করে নেয়, ওরা তোমার রোল নাম্বার দেখে সাইন করে দেয়, যেটা কোনো জায়গায় আমি দেখি নাই যে তোমার আসবে, তোমার রোল নাম্বার দেখবে, দেন তোমাকে সাইন করে দিবে। যেটা আসলে বোর্ড এক্সামে হয়। তোমার অ্যাডমিট কার্ড দেখবে, অ্যাডমিট কার্ডের সাথে রোল নাম্বার মিলাবে, রেজিস্ট্রেশন নাম্বার মিলাবে, দিয়ে সাইন করবে। তো এখানে যে একটা টাইম চলে যায়, এই টাইমটা হিসাবে রাখতে হয়। এগুলো ফর্মালিটিসে অনেক টাইম চলে যায়, 5 থেকে 6 মিনিট। অ্যান্ড তুমি জানো 5 থেকে 6 মিনিটের গুরুত্ব অনেক বেশি। সো এই টাইম ম্যানেজমেন্টটা আমি কোনো জায়গায় দেখি না তারা করে থাকে। সো এটা একটা ভালো অ্যাডভান্টেজ পাবো উদ্ভাস থেকে। এবার আসি ডিসঅ্যাডভান্টেজেস বা ডিমেরিটস, যেটা আমি ফেস করছি। আগেই বলে রাখি, আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম ঠিকই, বাট আমি সব এক্সাম দিই নাই। ফাইনাল মডেল টেস্ট আমি একটাও দিই নাই। কেন দিই নাই, কী রিজন যেটার জন্য আমি ভর্তি হয়েছি, টাকা দিছি, তাও আমি কেন দিই নাই? ফাইনাল মডেল টেস্টের সময় তোমার 12টা এক্সামের জন্য আবার ওরা কোর্স লঞ্চ করে, যে 12টা এক্সাম দিবেন 3000, 4000 অথবা 5000 টাকায়। মানে তুমি, আমার 5000 অথবা 3000 টাকাই লস। বাট কেন বা কিসের জন্য? এবার আসি ফ্যাক্টে। অভ্যাসের এত অ্যাডভান্টেজেস আছে, আবার মারাত্মক কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। মেরিটস, সেন্ট্রাল মেরিট প্রায় 50,000-এর মতো মানুষ ভর্তি হবে। সো তোমার সেন্ট্রাল মেরিট দেখবা অনেক দূরে চলে যাবে, অনেক। আমি নিজেই ফেস করছি, আমারটা তো কখনো 10,000-ও প্লাস হয়ে গেছে। তো সেন্ট্রাল মেরিট ধুপসে করে চলে যাবে। তুমি এভারেজ মার্ক পাইলে, এভারেজের থেকে 1-2 মার্ক যদি কম পাও, তোমার 23,000 সেন্ট্রাল মেরিট পার করে যাবে। যে ছেলেটা তুমি তোমার স্কুলে হয়তো টপ 10-এ বা টপ 5-এ থাকতা বা টপ 20-তে থাকতা, সে যখন টপ 20,000-এ থাকবা, অনেক বড় একটা মেন্টাল প্রেশার থাকে এবং বাসা থেকেও ভালো একটা প্রেশার পেয়ে যাবে। তো আমার ক্ষেত্রে এই প্রেশারটা কাজ করছে। দেন হচ্ছে কি, মার্কের ক্ষেত্রে আমি মার্ক অত পাইতাম না। রিজনটা কী ছিল? উদ্ভাসে তোমার বানান ভুলে মার্ক কাটে, মানে ভালো মতো কাটে। তোমার বানান ভুল গেলে তোমার মার্ক কাটবেই কাটবে। কী লিখছো কে দেখে ভাই, মার্ক কাটবে। উদ্ভাসে একটা প্যানেল থাকে, একজন এক্সাম খাতা দেখে, ওদের ইনসাইডার, সেটা এক্সাম খাতা দেখে যে তোমাদের একজন থাকে, মানে মূল যিনি পরীক্ষক, তিনি দিয়ে দেন শিট বা এরকম কিছু, যে এইভাবে এইভাবে কাটবা, এগুলো জায়গায় ভুলে দিবা, এই যে মার্ক এই জায়গায় যদি ঠিক লেখে মার্ক দিয়ে দিবা। সো একসাথে এবার টেবিলে এইভাবে দেখে। তো উদ্ভাসের জিনিসটা আমি ফেস করছি এবং আমার ফ্রেন্ডরা ফেস করছে, বানানে মারাত্মক কাটে ভাই। মানে আমি বয়শূন্য র লিখছি, যে র এর সাথে এটা যে একটু কানেক্ট করে দেওয়া লাগে, এটা দিয়ে হাফ মার্ক কেটে দিচ্ছে, হাফ। তো এটা আসলে ভালো জিনিস তুমি বলতে পারো, বাট এটা আসলে একদিক দিয়ে খারাপ। কেন খারাপ? আমি একটা এক্সপিরিয়েন্স বলি, আমার বাওবি এক্সামে, সেটা 3 অধ্যায় নিয়ে। অধ্যায় 3-এ জোয়ার ভাটার গতে আসছিল, জোয়ার ভাটা নিয়ে। সো আমি 12টা পয়েন্ট দিচ্ছিলাম জোয়ার ভাটা। আমি একটা লাইক কি বলবো, চার্ট দিছিলাম যে জোয়ার ভাটা মুখ্য গৌণ, চার্ট নাম্বার একটু সুন্দরভাবে তুলে ধরছিলাম, কালার পেন ইউজ করছিলাম। 12টা পয়েন্ট দিছি 3 মার্কের জন্য। তাইলে ওইখানে আমি পাইছি 2.5 বা 2 মার্ক এরকম পাইছি, জাস্ট বানান ভুলের জন্য। অন দি আদার হ্যান্ড আমি টোটাল পাইছিলাম 30-এর মধ্যে 24 সিকিউ পার্টে। অন দি আদার হ্যান্ড আমার একটা ফ্রেন্ড, যে 12টা পয়েন্টও দেয়, যে কম পয়েন্ট দিচ্ছে, যে যার লেখা এত ইনফরমেটিভও না, বাট তার বানান ঠিক, এই জন্য সে কত পাইছে? 28 পাইছে। তো আমি জিনিসটা কী দাঁড়ালো, যে আমি ভালো মতো পড়ে আসছি, আমি ভালো মতো লিখছি, আমার বেস্টটা লিখছি, এরপরও বানানের জন্য আমার ওই কনসিডারেশন আসলো না যে যে 6টা লাইন লিখছে তার তো স্বাভাবিকভাবে বানান কম ভুল যাবে, আর যে 12টা লাইন লিখছে তার স্বাভাবিকভাবে বানান বেশি ভুল যাবে। সেই কনসিডারেশন না এসে তোমার ধুমায় মার্ক কেটে দিল। যদিও তুমি লিখছো বেস্ট, তুমি ইনফরমেটিভ হয়েছো এবং তুমি আসলে যেভাবে লেখা উচিত সেভাবে লিখছো। অন দি আদার হ্যান্ড যে সেভাবে লেখে নেয়, যে জাস্ট বানান ঠিক রেখে কোনো মতো ছোট ছোট করে লিখে চলে গেছে, সে ভালো মার্ক পেয়ে গেছে। সো
সো ইট ম্যাটার্স। এখন তুমি ভাবতে পারো যে 12টা পয়েন্ট থেকে ভুগি চুকি দিছো না, আমি আসলে ইনফরমেটিভ পয়েন্ট দিচ্ছিলাম, অনেক অনেক সুন্দর সুন্দর পয়েন্ট দিচ্ছিলাম, কারণ এটা আমার অনেক বেস্ট এক্সাম ছিল, আমি অনেক বেশি ভালো মতো পড়ে গেছিলাম। এবার আসি, কিছু জিনিস ফিল করবা, সেটা কি তোমার ক্লাসের অনেক টপাররাই যারা আছো তারা ফিল করবে যে তোমরা যাদের কোনোদিন গোনাই ধরো নেই তারা পর্যন্ত ভালো রেজাল্ট করে। অনেস্ট, মানে অনেক মানুষ দেখবো, অনেক, মানে তুমি এদেরকে গুণ দেন আর ভাই এরা কারা, এদের দেখবো উদ্ভাসে ভালো ভালো র্যাঙ্ক এসে যায়। সো আমি যখন বুঝতে পারলাম যে আসলে, আমি আরেকটি একটু এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার বাংলা এক্সামে, বাংলায় আমি রচনা অনেক ভালো করে একটা লিখছিলাম, অনেক ভালো ইনফরমেটিভ, অনেক ভালো ধরে ধরে ভালো মতো করে অনেক পয়েন্ট দিয়ে লিখছিলাম, আমি মনে হয় 12 বা 14 পাইছিলাম 20-এ। আরেকটা রচনা ছিল, সেটা হচ্ছে কি জানি, তোমার প্রিয় খেলা। এটা ব্রো আমি যে কি লেভেলে ভুগে ঝুঁকি লিখছি, বিলিভ মি। আমি ফুটবল প্লেয়ারকে আমি ক্রিকেটার বানিয়েছি, আমি এটাও লিখছিলাম যে ক্রীড়ার মধ্যে আমিনুল হক ইসলাম বা উনি আমিনুল হক, উনি পর্যন্ত আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন ছিল ক্রিকেটে, এরকম আমি দিয়ে দিচ্ছিলাম। মানে তুমি বুঝতে পারতেছো, আমি মারাত্মক, আমি ওয়ার্ল্ড কাপও জিতাইতেছি, মানে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপও জিতেছি ক্রিকেটে, আমি সাফ চ্যাম্পিয়নশিপ বানিয়েছি, যদিও হয়তো হয়েছে বা বা আমি ছেলেদের হয়তো কয়েকটা অনূর্ধ্ব যে আমি চ্যাম্পিয়ন বানিয়েছি লিখে, মানে এত ভবিষ্যকে আমি লিখছি, আমি গ্যারান্টেড ছিলাম। ইন্টারন্যাশনালি আমি পদচারণা করে দিয়েছি, যে টেস্টের মাধ্যমে হয়েছে, একটা সাল লিখে দিচ্ছি মন মতো, যারে তারা আমি ঢুকাই দিছি, মানে মন মতো আমি আইপিএল ম্যাচ অন করে দিয়েছিলাম, যে নাইট রাইডার্স এই চান্স পেয়েছে বাংলাদেশ থেকে, এরকম এরকম। বাট যেটা আসলে আমি পড়িও নাই, এবং আমার ইচ্ছাই ছিল, উদ্দেশ্যই ছিল আমি লিখবো ভুলভাল। দ্য রেজাল্ট, আমি 20-এ পাইছি 18 রচনায়, আর যেখানে আমি আমার বেস্টটা লিখছিলাম তখন আমি 12 বা 14 পেয়েছি। তো আমি যখন বুঝতে শুরু করলাম যে আমি আসলে পড়তেছি ঠিক মতো, লিখতেছি ঠিক মতো, এটা আমার মার্ক আসতেছে কম, তখন একটা ফ্যামিলি প্রেশার আসা শুরু করলো যে আসলে আমি পড়তেছি না, তারা ভাবতেছে আমি পড়তেছি না, আর আসলে তো আমি পড়তেছিলাম। তো তখন আমি আসলে নিজেকে কাভারেজ দিলাম যে আসলে এখন আমার জিনিসটা এরকম না, মার্ক আনা, আমার ম্যাটারটা হচ্ছে আসলে বোর্ড এক্সাম আমি কীভাবে ভালোটা করবো। দেখো বোর্ড এক্সামে না ভালো করার কিছু নিয়ম আছে, যেরকম তোমাকে বলি যে আসলে জানাটা আর লেখাটা একরকম না, তুমি যেরকম জানো সেরকম যে লিখতে পারবে সেরকম না। সো এই ক্ষেত্রে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে, যে বোর্ডে এভাবে লিখতে হয়, এভাবে লিখলে ভালো মার্ক পাবা, বা বির ক্ষেত্রে কিছু চিত্র ইউজ করবা, ভালো মার্ক পাবা। এক্ষেত্রে তুমি সাদমান ভাইয়ের ভিডিও দেখতে পারো, আমি যেটা মানে সাজেস্ট করি, ওনার কাছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়েছিলাম কীভাবে আসলে খাতায় ফুটায় তুলতে হবে লেখাটাকে। তা আমি যখন বুঝলাম যে আসলে আমি জানি ভালো মতো, লিখি ভালো মতো, বাট আমার মার্ক অনেক কম আসে, সো আমি আর ডিপ্রেশনেই গেলাম না, আমি আমার এই ডিপ্রেশনটাকে ছাড়াই করলাম ফাইনাল মডেল টেস্ট না দিয়ে। তখন আমি কী করলাম, আমি এসিএস থেকে ফ্রি মডেল টেস্ট পাইছিলাম, অ্যাজ আমি এসিএস ম্যাথ জিনিয়ে 7th হয়েছিলাম। সো আমি তখন এসিএসে মূলত রেগুলার দেওয়া শুরু করলাম, মূলত আমি মডেল টেস্ট উদ্ভাসও দিতাম, এসিএসও দিতাম একসাথে একই দিনে। পরে আমি এসিএসে দেওয়াটা শুরু করলাম, এবং আসলে তারা ওইখানে ভালো মতো আমার খাতা চেক করছে, মূলত আমি ইন্সপায়ার্ড হয়েছি যে হ্যাঁ আমার মার্ক ভালো আসতেছে, ওইখানে আমি অনেক অনেক ভালো মার্ক পেয়েছি, আমি আমার মানে স্কুলেও ভালো মার্ক পেয়েছিলাম, বাট উদ্ভাসে আমার মার্ক ভালো আসতেই ছিল না। তো বোর্ডের আগে এই জিনিসটা একটু ম্যাটার করতো, ইন্সপিরেশন। বোর্ডে এক্সামে যাওয়ার আগে তুমি যদি ইন্সপায়ার্ড হয়ে না যেতে পারো যে তুমি পারবা, তাহলে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তুই যদি তোমার বিশ্বাসই না রাখতে পারো যে তুমি পারবে, তাহলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এখন আসি কনক্লিউশনে, কোন জায়গায় তাহলে ভর্তি হওয়া উচিত। দেখো উদ্ভাসকে আমি প্রেফার করবো ভর্তি হওয়ার জন্য, বাট এটা ছাড়া যদি আশেপাশে কিছু বেস্ট অপশন থাকে, যেমন এসিএস যদি তোমার আশেপাশে থাকে, আমি বলবো এসিএসে চলে যাও, মডেল টেস্ট দিতে পারো, ওটা অনেক ভালো, খারাপ না, অনেক ভালো। বা এরকম যদি কোনো এই সেন্টার থেকে, যেমন আমার আশেপাশে স্পন্দন ছিল, ভালো ভালো টাইপ অফ কোয়েশ্চেন করে, নিউ কাইন্ড অফ কোয়েশ্চেন করে, এটাও যদি তোমাদের হয় তুমি দিতে পারো মিরপুর ব্রাঞ্চটা। সায়েন্স কোচিংও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। এছাড়া যদি তোমার এরকম কোনো থাকে, যেমন তোমার স্কুলের টিচারই দেখবে বের করবে যে আমার এখানে মডেল টেস্ট দাও, বাট এরকম যদি পাওয়া যায় তোমার নতুন কোয়েশ্চেন করতেছে না, টাইম ম্যানেজমেন্ট আসতেছে না, তো এখানে দিয়ে কোনো লাভ নেই। আমি যেসব পয়েন্ট বলছি মেরিটসে, ওইগুলো এনশোর হলে দিয়ে দিবা। এরকম যদি তোমার আশেপাশে কোনো কোচিং পাও যেগুলো আসলে এইসব এনশোর করতেছে, যারা খাতা দেখতেছে রিয়েলিস্টিকভাবে, বোর্ডে যেভাবে দেখে, তাহলে তুমি ওই জায়গায় এক্সাম দিতে পারো। বাট যদি না দেখে, তখন উদ্ভাস। এখন উদ্ভাসটাই মূলত প্রেফারেবল থাকা উচিত, কিন্তু এই ক্ষেত্রে কিছু ভুলকে ঠিক করে নেওয়া উচিত, নাহলে তুমি আসলে সাফার করবে। দেখো উদ্ভাস অনেক মানে রুটিন ওয়াইজ কাজ করে, ওদের যে রুটিন ওটা যদি তুমি ফলো করতে পারো, মানে মারাত্মক একটা বোর্ড প্রিপারেশান হবে, মারাত্মক, মানে অনেক ভালো একটা প্রিপারেশান হবে। বাট যদি কোনো মতো ফলো না করতে পারো, তখন তুমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাবে। আমি না হয় নিয়ার এসকেপ নিয়ে নিয়েছিলাম, আমার একটা সেকেন্ড অপশন ছিল, আমার ফ্রিতে একটা কোর্স পড়েছিল মডেল টেস্ট, তাই আমি দিতে পারছি। বাট
তখন তোমার একটা থাকবে টান টাকার প্রতি, যে আমি টাকা দিচ্ছি তো এখন বের হইতেও পারবো না। তো এই জিনিস থেকে বাঁচার জন্য তুমি কি করতে পারো, দেখো এখন অনেক টাইম আছে, তুমি একটা কাজ করে রাখতে পারো। উদ্ভাসের যেসব রুটিন ওয়াইজ এক্সাম হবে, দেখবো অধ্যায়ভিত্তিক এক্সামে একদিন পর পর হয়, তুমি যখন যে অধ্যায় থাকবে সেই অধ্যায় ভালো মতো শেষ করবা, মানে কোনো দ্বিতীয় কোনো কোয়েশ্চেন নাই, অনেক কমই সিলেবাস থাকে, বেশি দেয় না, 2টা অধ্যায় হয়তো দিয়ে দেয়, অনেক ভালো মতো শেষ করবা, A to Z পুরো। ওদের কোয়েশ্চেন ব্যাংক থাকে, কোয়েশ্চেন ব্যাংক অনেক ভালো, ওদের কোয়েশ্চেন ব্যাংক পড়ে পুরো সিকিউরিটি সব দেখে ভালো মতো শেষ করবা। বাট যদি তুমি ট্র্যাকটা মিস করো তাহলে আসলে তুমি মিস হয়ে যাবা। বাট যদি তুমি ট্র্যাকটা ফলো করতে পারো, নিজেকে যদি প্রিপেয়ার করে রাখতে পারো, আরেকটা যেটা প্রিপেয়ার করতে পারবো সেটা হচ্ছে কীভাবে লিখতে হয়। দেখো মানে জিনিসটা অনেক সিম্পল ব্রো, আসলে তোমার বোর্ড এক্সামের খাতা যারা দেখবে এবং উদ্ভাসে যারা খাতা দেখবে তার সেম না। খাতা কাটারও কিছু নিয়ম থাকে, যে এইভাবে লিখলে খাতায় বেশি মার্ক পাবা। তুমি যদি খাতায় বিজেসের ক্ষেত্রে চিত্র আর্ট করে দাও, ধরো তুমি যে বার্ষিক গতি, আহ্নিক গতির ক্ষেত্রে ধরো তুমি পৃথিবীর চিত্র আর্ট করে দিলা, সুমেরু ঋতু কুমেরু ঋতু চিত্র আর্ট করে দিলা, ঋতু পরিবর্তনের চিত্র আর্ট করে দিলা, তো মার্ক স্বাভাবিকভাবেই বেশি পাবা। এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এগুলো তুমি ফলো করতে পারো। ওই যে সাদমান ভাইয়ের অনেক অনেক ভিডিও আছে, এখান থেকে ফলো করতে পারো। এবং এগুলো ফলো করলে এবং যদি তুমি পড়াটাকে এনশোর করতে পারো উদ্ভাসের রুটিন ওয়াইজ, তাইলে এই মডেল টেস্টটা তোমার জন্য একটা লাইফ চেঞ্জিং হয়ে দাঁড়াবে। বাট যদি ট্র্যাকটা হারিয়ে ফেলো তখন কিন্তু কাইন্ড অফ ডিপ্রেশনে চলে যেতে পারো, কারণ এখানে সেন্ট্রাল মেরিটটাই হচ্ছে তোমাকে ডিপ্রেশনে ফেলার প্রথম অস্ত্র। যখন তুমি দেখবা তুমি তোমার স্কুলে টপ 60-র মধ্যে থাকো বা টপ 50, টপ 20-তে থাকো, বাট ওইখানে টপ 20,000-এ থাকো, তখন আসলে ম্যাটার করে। সো আজকের জন্য এখানেই শেষ করতেছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করা লাগবে না, খুবই শীঘ্রই এসে পড়বে। টিল দেন, গুড বাই।